অ্যাকোস্টিক নিউরোমা, এটা আমাদের যে ইনার ইয়ার থাকে না, ইনার ইয়ারের একটা টিউমারের কথা যদি বলতে বলে যে নেইমা টিউমার অফ ইনার ইয়ার, আনসার হচ্ছে অ্যাকোস্টিক নিউরোমা। অ্যাকচুয়ালি এই নামটার মধ্যে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি আমি বলি, অ্যাকোস্টিক শব্দের অর্থ কোনো হেয়ারিং রিলেটেড কিছু, হেয়ারিং, মানে এটা বলতে বোঝায় হেয়ারিং যে নার্ভ আছে, নিউরোমা যেহেতু মানে নার্ভ রিলেটেড টিউমার, তো হেয়ারিং আমরা জানি যে এটার জন্য রেসপন্সিবল থাকে ককলিয়ার নার্ভ। ককলিয়ার মানে আমাদের এইট যে নার্ভটা আছে, এইট ক্রেনিয়াল নার্ভ, এটাকে আমরা বলি ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। অর্থাৎ এটার ভেস্টিবুলার একটা কম্পোনেন্ট আছে, ভেস্টিবুলার নার্ভ, আর ককলিয়ার একটা কম্পোনেন্ট আছে, ককলিয়ার নার্ভ। তাহলে এই দুইটার মিক্সচারে ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ আসলে তৈরি হয়। এবং এর মধ্যে ককলিয়ার যে কম্পোনেন্টটা সেটার টিউমার, নাম অনুযায়ী এটা মনে হচ্ছে। কিন্তু আমরা জানতে পারি যে আসলে আগের যে সায়েন্টিস্টরা ছিল তারা হচ্ছে মনে করতো কি যে এই যে টিউমারের পেশেন্টগুলা এরা হিয়ারিং লস নিয়ে আসে, সেন্সরি নিউরাল হিয়ারিং লস নিয়ে আসে। সো তারা ভাবতো হয়তো বা যেহেতু হিয়ারিং লস নিয়ে আসছে তাহলে ককলিয়ার নার্ভের টিউমার, কিন্তু অ্যাকচুয়ালি এরা হচ্ছে ভেস্টিবুলার নার্ভের টিউমার। ভেস্টিবুলার যে কম্পোনেন্ট আছে ওইটার টিউমার ভেস্টিবুলার, এবং আমরা এজন্য এটার আধুনিক নাম বা আইডিয়াল নাম হচ্ছে ভেস্টিবুলার সোয়ানোমা। সো ভেস্টিবুলার সোয়ানোমা আমরা এটাকে বলতেছি যে ভেস্টিবুলার নার্ভের সোয়ান সেলের টিউমার এরা। এবং এরা মেইনলি ব্যালেন্স যেটা কন্ট্রোল করে আমাদের ভেস্টিবুলার নার্ভ, ব্যালেন্স রিলেটেড জায়গাটা। সো এই জন্য এই সকল পেশেন্ট কিন্তু ভার্টাইগো নিয়েও প্রেজেন্ট করতে পারে, ভার্টাইগো, তারপরে হচ্ছে এই সকল কমপ্লেক্সগুলো থাকতে পারে। ওকে ফাইন। এখন মনে রাখবা যে আমাদের একটা পেশেন্ট সেন্সরি নিউরাল হিয়ারিং লস আছে, এবং সাথে মানে সেটা ইউনিল্যাটারাল। তাহলে মোটামুটিভাবে একটা এল্ডারলি পেশেন্ট 40 থেকে 60 বছরের মাঝে বয়স, তাহলে কিন্তু আমি তার সাথে একটু টিনিটাসও আছে, তাহলে আমি তার কিন্তু এই মানে অ্যাকোস্টিক নিউরোমা চিন্তা করতেই পারি। মানে আমার মাথায় রাখতে হবে ডিডিতে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে। এবং এই পেশেন্টদের বাইল্যাটারাল অ্যাকোস্টিক নিউরোমা একটা কন্ডিশনে শুধু হইতে পারে, যদি ইয়াংদের হয় স্পেশালি অ্যাকোস্টিক নিউরোমা, তাহলে বাইল্যাটারালি হইতে পারে, এবং সেটা নিউরোফাইব্রোমেটোসিস টাইপ 2 যে কন্ডিশনটা, এটা যদি থাকে কারো, তাহলে তাদের ক্ষেত্রে বাইল্যাটারাল অ্যাকোস্টিক নিউরোমা হইলেও হইতে পারে। সো এই কন্ডিশনটা আমরা একটু জেনে নিলাম। এখন অ্যাকোস্টিক নিউরোমা নিয়ে আরো যা যা জানা দরকার আমরা সেটা জানবো। এবং অ্যাকোস্টিক নিউরোমা যদি আমার ডায়াগনোসিস করতে হয় আমরা কিন্তু এমআরআই করব। এমআরআই এটা মানে বেস্ট ইনভেস্টিগেশন, এমআরআই উইথ কন্ট্রাস্ট, গুডোলিনিয়াম কন্ট্রাস্ট, এবং সেটা করলে আমরা এটা ডায়াগনোসিস করতে পারি। আর বেস্ট অডিওমেট্রিক ডায়াগনোসিস এর জন্য আমরা যেটা করি, আমরা সেটাকে বলি হচ্ছে ব্যারা। সো এই যে ব্যারা, এই ব্যারাও কিন্তু আমরা করতে পারি, এটা বেস্ট অডিওমেট্রিক ইনভেস্টিগেশন। আচ্ছা, অ্যাকোস্টিক নিউরোমা এরা হচ্ছে কি ইনফিরিয়র ভেস্টিবুলার যে নার্ভ, এটা থেকে অরিজিন করে। মানে আমরা যদি একটু স্ট্রাকচারের দিকে তাকাই, আমাদের ইন্টারনাল অডিটরি যে ক্যানাল, এই ক্যানালের মধ্যে আমরা জানি যে ভেস্টিবুলার নার্ভ, তারপর হচ্ছে তোমার মানে ভেস্টিবুলার নার্ভ মানে 8 নার্ভ ওভারঅল, ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ, এবং ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ, ফেসিয়াল নার্ভ এবং ল্যাবেন্ডিয়ান আর্টারি, এই জিনিসগুলো থাকে আমরা জানি আমাদের ইন্টারনাল অডিটরি ক্যানালে। ঠিক আছে, তো সেই ইন্টারনাল অডিটরি ক্যানালে কিন্তু আমরা কম্পার্টমেন্ট ওয়াইজ ভাগ করি আমরা দুইটা জিনিস, একটা হচ্ছে বিলস বার আর একটা হচ্ছে ফ্যালসিফর্ম ক্রেস্ট। এগুলো দ্বারা ডিভাইড করে আমরা দেখো কয়েকটা কোয়াড্রেন্টে ভাগ করছি, এবং সেই কোয়াড্রেন্ট অনুযায়ী এখানে থাকে সুপিরিয়র ভেস্টিবুলার নার্ভ, এখানে থাকে ইনফিরিয়র ভেস্টিবুলার নার্ভ, এখানে থাকে হচ্ছে ককলিয়ার নার্ভ, আর এখানে হচ্ছে ফেসিয়াল নার্ভ। তাহলে ফেসিয়াল নার্ভটা তো এটার মধ্যে থাকে আমরা জানি, আর ভেস্টিবুলার ককলিয়ার নার্ভে এই তিনটা কম্পোনেন্ট। তো এর মধ্যে মোস্ট কমনলি যে ইনফিরিয়র ভেস্টিবুলার নার্ভ আছে না, এখান থেকেই হচ্ছে অ্যারাইজ করে আমাদের টিউমারটা। তার মানে ইন্টারনাল অডিটরি ক্যানালে এরা অ্যারাইজ করলো ইনফিরিয়র ভেস্টিবুলার নার্ভ থেকে, মেইনলি ভেস্টিবুলার নার্ভ থেকে। যদি তারপর জিজ্ঞেস করে মোস্ট কমনলি কোথা থেকে, ইনফিরিয়র ভেস্টিবুলার নার্ভ থেকে। তাহলে এই যে ইনফিরিয়র ভেস্টিবুলার নার্ভে এরা হচ্ছে অ্যারাইজ করে। তো একটা কথা এখানে বলে যায়, এই টিউমারটা ইউজুয়ালি আমরা বলি বিনাইন টিউমার, বিনাইন। তাহলে এরা কিন্তু কোনো ক্যান্সার বা ম্যালিগনেন্সি না, কিন্তু এদের একটা ক্যাপাসিটি আছে, সেটাকে বলি আমরা, এরা যেহেতু খুবই ভাইটাল স্ট্রাকচারের আশেপাশে থাকে, দেখো এখান থেকে অ্যারাইজ করলো, তো এর আশেপাশে তো অনেকগুলো নার্ভ আছে, রাইট? সো এরা কি করতে পারে, এই ককলিয়ার নার্ভকে অ্যাটাক করতে পারে, এরা ফেসিয়াল নার্ভকে অ্যাটাক করতে পারে। সো ককলিয়ার নার্ভ, ফেসিয়াল নার্ভ এগুলোকে যদি অ্যাটাক করে মানে লোকালি, তাহলে কি হবে, এই নার্ভগুলো রিলেটেড বিভিন্ন প্রবলেম হবে। তাহলে আমরা এখানে বলতেই পারি যে অ্যাকচুয়ালি এরা হচ্ছে লোকালি ইনভেসিভ, লোকালি আশেপাশে স্ট্রাকচারগুলোকে ইনভেশন কিন্তু করে, যদিও এরা ম্যালিগনেন্ট না, বাট এটা লোকালি ইনভেসিভ বলা যায়। তো এই কথাটা আমি একটু জানলাম তাহলে। এবং দেখো আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে বলি, যে ইন্টারনাল অডিটরি যে ক্যানাল, এটা আমরা জানি এই যে হচ্ছে ইন্টারনাল অডিটরি ক্যানালের মুখটা, হ্যাঁ। তো এই মুখটা দিয়ে এখান দিয়ে হচ্ছে ক্যানালটা আছে, পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনে, পেট্রাস পার্টে, হ্যাঁ। তাহলে এই জায়গা দিয়ে আসছে আমরা জানি। তো এখন এই জায়গা থেকে মেইনলি ওটার মধ্যে থেকে অ্যারাইজ করলো ইনফিরিয়র ভেস্টিবুলার নার্ভ থেকে। আর এই জায়গা দিয়ে থাকে আমরা জানি ব্রেইন স্টেম থাকে, ব্রেইন স্টেম। তো ব্রেইন স্টেমের মধ্যে এখানে ধরো আমাদের কি থাকে, এখানে মানে ধরো মিড ব্রেইন, পন্স, মেডুলা, এরকম বিভিন্ন স্ট্রাকচার এখানে থাকে। তাহলে তো মিড ব্রেইন, পন্স, মেডুলা, তাহলে
এই জায়গায় যে অ্যাকচুয়ালি পন্স আর হচ্ছে এই জায়গায় দিয়ে আমরা জানি এই যে এই রিজনগুলো দিয়ে সেরেবেলাম থাকবে, সেরেবেলাম থাকবে, তাহলে পন্স আর সেরেবেলামের যে অ্যাঙ্গেল সেটাকে আমরা বলি সেরেবেলো পন্টাইন অ্যাঙ্গেল। তো ওই রিজনটা মোটামুটি ভাবে আমরা বলি যে এই যে ধরো পন্স সেরেব, আচ্ছা আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, এই যে ধরো পন্স এবং সেরেবেলামের এই যে একটা জায়গা এবং এই জায়গাটা, এই যে আমি জায়গাটা দেখালাম এটাকে আমি সেরেবেলো পন্টাইন অ্যাঙ্গেল বলতে পারি, এবং এই সেরেবেলো পন্টাইন অ্যাঙ্গেল ইজ দ্যাট পার্টিকুলার সাইট যেখান দিয়ে হচ্ছে কিন্তু যেখান থেকে কিন্তু এই এটা মানে ওইখান থেকে অরিজিন হয়েও পরবর্তীতে এখানে এসে এরা কিন্তু বাসা বাঁধে। তাহলে সেরেবেলো পন্টাইন অ্যাঙ্গেলে মোস্ট কমনলি এদের পাওয়া যায়। সো এই কথাটা আমরা একটু জানলাম, এবং এমআরআই করলো আমরা উইথ কন্ট্রাস্ট, গুডেলিনাম কন্ট্রাস্ট, তাহলে আমরা এই জিনিসটা দেখতে পারবো। ওকে, তাহলে দেখো এই যে এই রিজনটা এইভাবে মার্ক করা হয়েছে। এখন এখানে আরেকটা কথা বলি যে ইন্টারনাল অডিটরি ক্যানালের মধ্যে ফেশিয়াল নার্ভ, তারপর হচ্ছে ককলিয়ার নার্ভ এগুলো আছে, সো হিয়ারিং, ফেশিয়াল নার্ভ, পালস এগুলো করবে। পাশাপাশি আমরা জানি যে আমাদের পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন, এটার যে অ্যাপেক্স, এই অ্যাপেক্সের এই রিজন দিয়ে ফিফথ নার্ভ এবং সিক্সথ নার্ভ এই দুটা নার্ভ কিন্তু পাস করে। তাহলে ফিফথ সিক্সথ এই দুটা নার্ভের রিলেশন এখানে আছে। পাশাপাশি পেছনের দিক দিয়ে আমরা বলি যে আমাদের যে মেডুলার এই রিজনটা থাকে, সো সেখান থেকে কিন্তু দেখা যায় যে আমার 9, 10, 11 এই নার্ভগুলো অরিজিনেট করে। তাহলে আমার 9, 10, 11 এবং এদিকে উপরে রয়েছে হচ্ছে 6, 7, সো এই নার্ভগুলো কিন্তু সরি 5, 6, 5, 6, তাহলে এই নার্ভগুলোকে এরা এফেক্ট করতে পারে যেহেতু এরা লোকালি ইনভেসিভ এই টিউমারটা, রাইট? সো উপরে নিচে ইনভলভ করতে পারে। তাহলে মোস্ট কমন এরা হচ্ছে কই থেকে অরিজিন করে সেটা আমরা বললাম যে এরা হচ্ছে ইন্টারনাল অডিটরি ক্যানালে ইনফ্রাভেস্টিবুলার নার্ভ থেকে অরিজিন করে পরবর্তীতে এরা কোথায় যায়, সেরেবেলো পন্টাইন অ্যাঙ্গেলে যায়, সেরেবেলো পন্টাইন এরিয়া বা অ্যাঙ্গেল বলতেছি, এবং সেরেবেলাম এবং পন্স, হ্যাঁ সেরেবেলাম আমি তো বুঝি যেটা আমাদের ব্যালেন্সে হেল্প করে। আচ্ছা, এবং এরা 5, 6কে মানে অ্যাপেক্স অফ পেট্রাস বোনের ওই জায়গায় এরা এফেক্ট করতে পারে। 7, 8কে তো ইন্টারনাল অডিটরি ক্যানেলের মধ্যে এফেক্ট করবে, 8 বলতে মেনলি ককলিয়ার পোর্শনটা বা সুপার ভেস্টিবুলার পোর্শনটা, আর 9, 10, 11কেও এটা কিন্তু মেডুলাতে থ্রুতে যেগুলো বেরোয় ওইগুলোকে এফেক্ট করতে পারে। তাহলে 80% অফ অল সেরেবেলো পন্টাইন অ্যাঙ্গেল টিউমার্স, অর্থাৎ দেখা যায় এই সেরেবেলো পন্টাইন অ্যাঙ্গেলস টিউমারের মধ্যে 80%ই হচ্ছে গিয়ে এই অ্যাকোস্টিক নিউরোমার কারণে হয়। আচ্ছা, এবং ব্রেন টিউমারের 10% হচ্ছে অ্যাকোস্টিক নিউরোমার কারণে হয়। আচ্ছা, এরপরে আসো যে আমরা যদি দেখি যে এদের অরিজিন, এবং এরা একটা আমরা বলি যে ভিনাইন ইনক্যাপসুলেটেড, এদেরকে নন ইনক্যাপসুলেটেডও বলা হয় কোনো কোনো জায়গায়, এবং এরা যে কথাটা এখানে সব থেকে ইম্পর্টেন্ট সেটা এক্সট্রিমলি স্লো গ্রোয়িং। তাহলে এরা খুবই স্লোলি গ্রো করে, খুবই স্লোলি গ্রো করে। বাট এরা যদি সিস্টিক হয়, সিস্টিক কোনো কারণে, তাহলে সিস্টিক হলে দ্রুত গ্রো করতে পারে, বাট এরা নর্মালি আমরা এক্সট্রিমলি স্লো গ্রোয়িং আমরা বলি। এবং এই নার্ভের একটা টিউমার, এবং এরা লোকালি ইনভেসিভ, এরা সোয়ান সেল অফ ভেস্টিবুলার নার্ভ থেকে অরিজিন করে, রিয়ারলি এরা ককলিয়ার নার্ভ থেকে অরিজিন করতে পারে। এবং এরা কিন্তু যখন এক্সপান্ড করে বড় হয় ক্যানেল, ইন্টারনাল অডিটরি ক্যানেলকে ওয়াইডেন করতে পারে, এবং এরা সেরেবেলো পন্টাইন অ্যাঙ্গেলে এদের দেখা যায়। আচ্ছা, তাহলে এরা হচ্ছে যদি অ্যান্টিরিয়রলি মানে যদি অ্যান্ট্রোসুপারলি এক্সপেক্ট করে তাহলে এরা ফিফথ নার্ভ, সিক্স নার্ভ এগুলোকে এফেক্ট করতে পারে একটু অ্যান্টেরোসুপারলি, আর যদি ইনফিরিয়রলি করে তাহলে 9, 10, 11 নার্ভকে এফেক্ট করতে পারে, কম্প্রেস করতে পারে। আর স্প্রেড এরা যদি একটু মিডিয়ালি স্প্রেড করে তাহলে এরা হচ্ছে সেরে বেলাম, তারপরে ব্রেনস্টেম এগুলোকে এফেক্ট করতে পারে। এখন একটা কথা আমি বলি যে আমাদের এই টিউমারটা সব থেকে ফাস্ট কোন নার্ভটাকে এফেক্ট করে এই কথাটা জানতে হবে। সাধারণত বলা হয় যে নর্মালি 7 নার্ভ, তারপরে আমাদের 8 নার্ভের ককলিয়ার পোর্শনটা, বা হচ্ছে আমরা বলতে পারি যে সুপার ভেস্টিবুলার নার্ভ, এগুলোকে নর্মালি এফেক্ট করার কথা, কিন্তু দেখা যায় যে সব থেকে কমনলি এরা ফিফথ যে নার্ভটা আছে, ফিফথ নার্ভকে এফেক্ট করে। তো ফিফথ নার্ভকে যদি এফেক্ট করে তাহলে কি হবে, ককলিয়ার যে রিফ্লেক্স সেটা অ্যাবসেন্ট থাকবে। আমরা যদি ককলিয়ার রিফ্লেক্স না, কর্নিয়াল রিফ্লেক্স অ্যাবসেন্ট থাকবে। অর্থাৎ আমি চোখের মধ্যে ধরো একটা কটন দিলাম, হুট করে সে চোখ বন্ধ করে দিবে, সো কর্নিয়াল রিফ্লেক্সটা অ্যাবসেন্ট পাবো আমি এই ক্ষেত্রে, যেহেতু ফিফথ নার্ভ এফেক্ট হয়েছে, ফিফথ নার্ভের স্পেশাল অপথ্যালমিক ডিভিশনটা। ঠিক আছে, আচ্ছা এখন আসো যে দেখো এই যে টিউমারটা, এখানে দেখা যাচ্ছে, তাহলে এই যে মানে এই যে আমরা যদি একটু দেখি, এই যে হচ্ছে পন্সের রিজনটা দেখা যাচ্ছে, এবং ওইটার সাথে এখানে রিলেশনে আছে টিউমারটা। আবার এখন আসলে ক্লিনিক্যাল ফিচার্স, এরা ইউজুয়ালি 40 থেকে 60 বছরের বেশি হয়, এবং ইউনিল্যাটারালি হয়, বাইল্যাটারাল হতে পারে, নিউরোফাইব্রোমাইটিস টাইপ 2 যাদের আছে, এবং এরা ভার্টিগো এবং ইমব্যালেন্স নিয়ে প্রেজেন্ট করতে পারে। যেহেতু ভেস্টিবুলার নার্ভকে এফেক্ট করে তাহলে এইগুলো নিয়ে তো প্রেজেন্ট করবে, বাট সেটা প্রপারলি বোঝা যায় না। ঠিক আছে, কারণ অপোজিট সাইড, ধরো যেই সাইডে হয়েছে টিউমার তার অপোজিট সাইডে ওটাকে কম্পেনসেট করে নেয়, ব্যালেন্স মেনটেন করে ফেলে। আর এরা কি করে, প্রোগ্রেসিভ টাইপ অফ ইউনিল্যাটারাল সেন্সরি নিউরাল হেয়ারিং লস করে, এবং সাথে টিনটাসও করতে পারে, অর্থাৎ রিঙ্গিং সেন্সেশন ইন দ্য ইয়ার।
এবং যেটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবা, এই যে নার্ভ রিলেটেড যে টিউমারগুলা বা প্যাথোলজিগুলা, যেটাকে আমরা রেট্রোকক্লিয়ার প্যাথোলজি বলতেছি, কারণ আমরা জানি যে ককলিয়া পর্যন্ত ককলিয়ার প্যাথোলজি একটা জিনিস, ককলিয়ার প্যাথোলজির মধ্যে যেমন মিনিয়াস ডিজিজ, এটা একটা ককলিয়ার প্যাথোলজি আমরা বলতে পারি। তো এটা গেল, কিন্তু যেটা আমাদের রেট্রোকক্লিয়ার প্যাথোলজি, রাইট, রেট্রোকক্লিয়ার প্যাথোলজি, এবং সেই রেট্রোকক্লিয়ার প্যাথোলজিগুলা যেমন এইট নার্ভ, তারপরে ইকোলাইমা আমরা বলছিলাম, ইকোলাইমা এইট নার্ভ, তারপরে ককলিয়ার নিউক্লিয়াস, তারপরে সুপেরিয়র অলিভেলি কমপ্লেক্স, তারপরে ল্যাটার লেমনিসকাস, তারপরে ইনফিরিয়র ইন্টার কি বলে ল্যাটারাল ল্যামনিসকাস বললাম, তারপর হচ্ছে এরকম বেশ কয়েকটা টার্ম আছে আর কি। তাহলে এই কথাগুলো আমরা একটু জানলাম। ইকোলাইমা যেটা, তাহলে ইকোলাইমা রুট এ যদি কোনো ঝামেলা হয় তাহলে সেটাকে আমরা বলি যে রেট্রোকক্লিয়ার প্যাথোলজি। আচ্ছা, ইনফিরিয়র কলিকুলাস, হ্যাঁ, ইনফিরিয়র কলিকুলাস, ল্যাটারাল ল্যামনিসকাস, ইনফিরিয়র কলিকুলাস, তো এই জিনিসগুলো। এখন আসো যে এই স্ট্রাকচারগুলোতে যদি কোনো ঝামেলা, সেটা রেট্রোকক্লিয়ার প্যাথোলজি। তাহলে এই নার্ভে তো ঝামেলা হয়েছে, তাহলে এটা রেট্রোকক্লিয়ার প্যাথোলজি। এবং এই সকল ক্ষেত্রে পার্সনটার স্পিচ বুঝতে অনেক সমস্যা হয়, স্পিচ বুঝতে পারে না সে। আমি তাকে স্পিচ অডিওমেট্রি যদি আমি করি, টেস্ট করি, তাহলে তার কম্প্রিহেনশন ভালো হবে না। আমি তাকে কিছু ওয়ার্ড দিলাম, এবং তার যে ওয়ার্ডকে ডিফারেন্সিয়েট করার ক্রাইটেরিয়া ওইগুলো থাকবে না। আমি লিন, থিন, এরকম বিভিন্ন ওয়ার্ড বললাম, সেগুলো আলাদা করে বলতে পারতেছে না। তো এই জিনিসটা কিন্তু আমরা পাবো পিওর, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কিনিয়াল নার্ভ ইনভলভমেন্ট থাকবে, ফিফথ নার্ভ সব থেকে আর্লি এফেক্টেড হয়, এবং এর ফলে কর্নিয়াল সেন্সেশন বা কর্নিয়াল রিফ্লেক্স লস্ট হবে। এবং এরা খুবই ছোট টিউমার, মানে শুধু খুবই স্লো গ্রোয়িং টিউমার থাকে। স্মল হচ্ছে যখন 1.5 সেন্টিমিটার এদের লেন্থ হয়। আচ্ছা, যখন ফিফথ নার্ভ ইনভলভ হয়েছে তখন টিউমারের সাইজ আমরা বলি সাধারণত 2.5 সেন্টিমিটার মতো হয়ে গেছে, এরকম একটা বিষয়। আর মিডিয়াম বলতে 1.5 থেকে 4, এবং লার্জ মানে 4 সেন্টিমিটারের বেশি হইলে। তো ফিফথ নার্ভকে ইনভলভ করলে কর্নিয়াল রিফ্লেক্স লস্ট হবে। সিক্স নার্ভকে যদি ইনভলভ করে তাহলে ফেশিয়াল, সরি সিক্স না, মানে সেভেন নার্ভ ইনভলভ যদি করে তাহলে ফেশিয়াল প্যারালাইসিস। তারপর হচ্ছে গিয়ে তোমার আর্লি লস সেন্সেশন রিজন, কারণ আমরা জানি কি, দেখো আমাদের কানের কোন রিজনটাকে কঙ্কা সাপ্লাই, মানে সরি, আমাদের ফেশিয়াল নার্ভ সাপ্লাই দেয়, মনে আছে? অরিকুলার একটা ব্রাঞ্চ আছে ফেশিয়াল নার্ভে, যেটা হচ্ছে আমাদের কঙ্কা যে রিজনটা আছে ওই রিজনটাকে সাপ্লাই দেয়। ওই জায়গায় কি হবে, ওই জায়গায় অ্যানেস্থেসিয়া হবে, অবশ্যই হয়ে যাবে। ওইটাকে আমরা বলি হিজেলবার্গার সাইন, হিজেলবার্গার সাইন। এটা আসলে অত করে ভালো করে বোঝা যায় না, কারণ পার্সনের ধরো কঙ্কা রিজনের সেন্সেশন নাই, ওটা পার্সন তো বুঝবে না ভালো করে। সো এটা দেখা যায় যে মানে ইগনোরড হয়। তা বাদে ধরো এবং আমাদের ফেশিয়াল নার্ভের অনেকগুলো কম্পোনেন্ট আছে, সেন্সরি, তারপরে ম্যাটোর, সিক্রেটো মোটর। তো মেইনলি এদের সেন্সরি জিনিসটা অ্যাফেক্টেড হয়। মোটর যেটা আমাদের ফেশিয়াল মাসেল যেগুলো আছে ওইগুলোকে সাপ্লাই দেয়, ওইগুলো কিন্তু অ্যাফেক্টেড হয় না বললেই চলে। কম্প্রেশন খুবই রেয়ারলি হইতে পারে, কিন্তু মেইনলি সেন্সরি ফাইবারগুলো অ্যাফেক্টেড হয়। এবং দেখা যায় ব্লিঙ্ক রিফ্লেক্সটাও ডিলে হইতে পারে। আচ্ছা, লোয়ার ক্রেনিয়াল নার্ভগুলো যদি অ্যাফেক্টেড হয় 9, 10, 11, তাহলে সোয়ালোইংয়ে ঝামেলা হবে, স্পিচ ডিফিকাল্টি হবে। আর যদি হচ্ছে আমাদের সিক্স নার্ভ যদি অ্যাফেক্টেড হয়, 5, 6 যেহেতু উপরের দিকে থাকে, তাহলে 5 হইলে তো কর্নিয়াল রিফ্লেক্স লস্ট হবে। 6 অ্যাফেক্টেড হইলে আমরা জানি যে ল্যাটারাল যে রেকটাস আছে ওই মাসেলটা হচ্ছে প্যারালাইসিস হয়ে যায়, এবং আলটিমেটলি ডিপ্লোপিয়া নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, ডাবল ভিশন। আর ব্রেন স্টেম যদি অ্যাফেক্টেড হয় তাহলে অ্যাটাক্সিয়া, উইকনেস অফ লিমস, মায়োলোপ্যাথি, এরকম বিভিন্ন কিছু হতে পারে। সেরেবেলাম হলে সাইন অফ সেরেবেলার, মানে সেরেবেলার সাইন্সগুলো অ্যাবসেন্ট থাকবে, এবং পার্সেন্টের ডিসডাইডোকাইনেসিয়া, অ্যাটাক্সিয়া, এবং পার্সেন্টের হাইড্রোকেফালাসও হইতে পারে, ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়তে পারে। আমরা যদি অডিওলজি করি তাহলে আমরা কি দেখবো, রিনিটেস পজিটিভ থাকবে। কেন? কারণ হচ্ছে সেন্সরি নিউরাল হেয়ারিং লস যেহেতু এখানে হবে, তাহলে সেন্সরি নিউরাল হেয়ারিং লস হইলে এখানে তো অডিটরি, আমরা অডিওলজি করলে রিনিটেস পজিটিভ থাকে, কারণ আমরা জানি SNHL এ সেন্সরি নিউরাল হেয়ারিং লস এবং নর্মাল ক্ষেত্রে রিনিটেস পজিটিভ হয়, কন্ট্রাক্টিং হেয়ারিং লসে হচ্ছে রিনিটেস নেগেটিভ হয়। আর ওইবার হচ্ছে নর্মাল সাইডে, নর্মাল ইয়ারের সাইডে ল্যাটারালাইজড হবে, এটাও মানে সেন্সরি নিউরাল হেয়ারিং লসের একটা প্রপার্টি। আর যেটা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা বোন কন্ডাকশন, অ্যাবসলিউট বোন কন্ডাকশন যদি দেখি, এটা যেহেতু সেন্সরি নিউরাল হেয়ারিং লসের ক্ষেত্রে ইউজ করা হয়, এবং এক্ষেত্রে এটা শর্ট এন্ড হয় সেন্সরি নিউরাল হেয়ারিং লসের ক্ষেত্রে। এগুলো আমরা ইন্ট্রোডাক্টরি ভিডিওগুলোতে খুব সুন্দর করে আলোচনা করেছি, ওই ভিডিওগুলো দেখতে হবে তোমার। এগুলো না পেরে কিন্তু পাস হবে না পরীক্ষায়। এর পাশে থাকে স্পিচ ডিসক্রিমিনেশন। আমি আগেই বলে আসছি, যেটা স্পিচ বা ওয়ার্ড কাম যদি থাকে, মানে সিমিলার টাইপের ওয়ার্ড দিই, লিন, থিন, ধরো প্যাট, ফ্যাট, মানে এরকম সিমিলার টাইপের ওয়ার্ড, সেগুলো ডিসক্রিমিনেট করে বলতে পারতেছে না, এটা খুবই পোর্ট থাকে। এবং অ্যাকোস্টিক রিফ্লেক্স ডিলে আমরা বলি, এটাও কিন্তু পজিটিভ হয়। এবং রেট্রোকক্লিয়ার প্যাথোলজি কিন্তু এই জিনিসগুলো থাকে রেট্রোকক্লিয়ার প্যাথোলজিতে। আচ্ছা, আর টোন ডিকে হচ্ছে আমরা বলি যে টোন ডিকে থাকে। তারপরে অডিওলজিক্যাল ইনভেস্টিগেশন অফ চয়েস যদি বলা হয় তাহলে বেড়া, এটাতে যে জিনিসটা হবে যে আমাদের ওয়েভ 5 যেটা, এটা অ্যাপিয়ারেন্স করতে একটু ডিলে হবে, অর্থাৎ এখানে দেখা যায় লেটেন্সি বেশি থাকে। এখানে জানি আমরা ওয়েভ 1 থাকে, 1 থেকে 5 থাকে, তো 1 থেকে 5, এই 5 যখন অ্যাপিয়ার করবে, সেটা নর্মালি যে টাইম লাগার কথা, যেখানে যে সাইড অ্যাকোস্টিক নিউরোম আছে ওই জায়গায় বেশি টাইম লাগছে ফার্স্ট হিপ ওয়েভ অ্যাপিয়ার করতে। তার মানে কি, বেশি একটা গ্যাপ হচ্ছে। ধরো ফর এক্সাম্পল, মানে যে টাইমটা নর্মালি লাগার কথা তার থেকে বেশি লাগবে এখানে নর্মাল ইয়ারের থেকে। তারপরে আমরা হচ্ছে ভেস্টিবুলার ইভোকড মায়োজেনিক পোটেনশিয়াল এগুলা দেখতে পারি, যেগুলোর মাধ্যমে আমরা
ভেস্টিবুলার নার্ভ এর অ্যাকচুয়ালি ফাংশন, সুপেরিয়র ইনফেরিয়র ভেস্টিবুলার নার্ভ এর ফাংশন চেক করতে পারি। এবং আচ্ছা, কারণ আমরা জানি সুপার ভেস্টিবুলার নার্ভ এটা আই, তারপরে ইনফেরিয়র ভেস্টিবুলার নার্ভ এটা হচ্ছে কি আমাদের স্টেনোক্লেইডোমাস্টোইড এই মাসেলগুলোর সাথে অ্যাসোসিয়েটেড। হাওয়েভার তারপরে ক্যালোরিক টেস্ট, এটা একটা থার্মাল টেস্ট, এবং দেখা যায় থার্মাল টেস্ট যেটা ক্যালোরিক টেস্ট, এক্ষেত্রে আমরা কানের মধ্যে থার্মাল চেঞ্জ করি, এবং থার্মাল চেঞ্জ করে এখানে দেখা যায় যে যেই সাইডে এফেক্টেড অ্যাকোস্টিক নিউরোমা ওই সাইডে ক্যালোরিক টেস্ট করে মানে কমে যেতে পারে অ্যাকশনটা। আচ্ছা, ইনভেস্টিগেশন অফ চয়েস কিন্তু দেখো যে কোনো ইন্টারক্রেনিয়াল লেশন এটার জন্য ইনভেস্টিগেশন অফ চয়েস আমরা এমআরআই বলতে পারি, এমআরআই উইথ কন্ট্রাস্ট, এবং এখানে আমরা গ্যাডোলিনিয়াম কন্ট্রাস্ট ইউজ করি। এবং দেখো এখানে একটা হলমার্ক আমরা বলি আইসক্রিম কোন অ্যাপারেন্স আমরা কিন্তু পাই। দেখো এই যে কোন আইসক্রিমের মতো একটা অ্যাপারেন্স এখানে পাওয়া যাচ্ছে সেরেব্রোপন্টাইন রিজনে অ্যাঙ্গেলে। তো আইসক্রিম কোন একটা অ্যাপারেন্স এমআরআই উইথ কন্ট্রাস্ট যখন আমরা করবো পাইতে পারি। হিস্টোপ্যাথোলজি আমরা করি, এখানে দুইটা সেলের কথা বলা হয়, একটা হচ্ছে অ্যান্টোনি এ, অ্যান্টোনি বি, এই দুই ধরনের সেল কিন্তু পাওয়া যাইতে পারে, অ্যান্টোনি এ সেল, অ্যান্টোনি বি সেল। অ্যান্টোনি বি সেলটা বেশি ডেঞ্জারাস এর যদি পাওয়া যায়। হাওয়েভার তাহলে এই যে সেলগুলা হিস্টোপ্যাথোলজি করে আমরা পাইতে পারি। আচ্ছা, আর ট্রিটমেন্ট অফ চয়েসকে আমরা সার্জিক্যালি এক্সিশন করব। যদি এমন হয় যে সাইজ খুবই ছোট, খুবই স্মল সাইজ, তাহলে হয়তো আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করতে পারি। বাট আমরা যদি ধরো ফর এক্সাম্পল 1.5 সেন্টিমিটার থেকে ছোট, তাহলে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে পারি। বাট আমরা যদি দেখি 3 সেন্টিমিটার থেকে ছোট বা হচ্ছে 3 সেন্টিমিটার থেকে ছোট, তাহলে আমরা রেডিও সার্জারি একটা অপশন আছে, অর্থাৎ আমরা অনেক বেশি ধরে এই যে টিউমারটা, তাহলে টিউমার আসলে আমরা অনেক রেডিয়েশন দিলাম, আমরা কোনো সার্জিক্যাল এক্সিশন করে ফেলিনি, রেডিয়েশন দিলাম। তো রেডিয়েশন করে এটা যেন আর গ্রো না করতে পারে এই জিনিসটা আমরা মেক শিওর করলাম, ঠিক আছে। সো এখানে আমরা সাইবার বা গামা নাইফ করা হয়, এটাকে স্টিরিওটেকটিক মানে প্রসিজারও বলা হয়। হাওয়েভার এরপরে টিউমার যদি বড় সাইজের হয় তাহলে আমাদের ওইটা সার্জিক্যালি রিমুভ করতে হবে। আচ্ছা, আর এবং বড় সাইজে হলে সিস্টিক কিনা সেটা একটা বিষয়, কারণ সিস্টিক টিউমারগুলো অনেক বেশি বড় হওয়ার চান্স থাকে, র্যাপিডলি প্রোগ্রেস করার চান্স থাকে, এবং এরা মাইল্ডলি রেডিও সেন্সিটিভ টিউমার। এবং এখানে কর্নিয়াল রিফ্লেক্স লস যখন হয় তখন দেখা যায় যে মানে ফিফথ নার্ভ ইনভলভ হয়েছে, মানে সেই টিউমারটার সাইজ 2.5 সেন্টিমিটার বা তার থেকে বেশি। আর রিক্রুটমেন্ট টেস্ট নেগেটিভ। রিক্রুটমেন্ট টেস্ট কেন নেগেটিভ? কারণ আমরা রিক্রুটমেন্ট টেস্ট হচ্ছে ককলিয়ার প্যাথোলজি দেখার জন্য করি, ককলিয়ার প্যাথোলজি না। ককলিয়ার প্যাথোলজির জন্য আমরা কিন্তু ওই যে মানে স্পিচ ডিসক্রিমিনেশন টেস্টটা ভালো। বাট রিক্রুটমেন্ট মানে কি? দেখো আমি পার্সেন্ট আমাকে বললো আসতে, মানে আমি কথা বলতেছি, বলতে তুমি তো আসতে বলো কেন, জোরে বলো। বাট আমি যখন জোরে বললাম তখন সেটা ইনটলারেন্স, অর্থাৎ লাউডনেস যখন আমি দিলাম, লাউডনেসে সে ইনটলারেন্স, সে সেটা মেনে নিতে পারতেছে না। এবং আমরা কিন্তু এটাকে রিক্রুটমেন্ট বলতেছি। এবং এক্ষেত্রে এসআই এরকম টেস্ট আছে, এটার মাধ্যমে আমরা কি করি, ধরো আমরা কিছু ডেসিবেল চেঞ্জ করলাম সাউন্ডের, বাট ধরো 2 ডেসিবেল চেঞ্জ করলাম, 3 ডেসিবেল চেঞ্জ করলাম, তো এই চেঞ্জগুলো নর্মাল মানুষ বুঝতে পারে না। বাট এই মানুষগুলো কি করে, এই মানুষগুলো খুব সেটা ধরতে পারে, যাদের অ্যাকচুয়ালি এই রিক্রুটমেন্ট পজিটিভ থাকে ককলিয়ার প্যাথোলজির ক্ষেত্রে। ওকে, রিক্রুটমেন্ট হচ্ছে তোমার ওই যে মেনিয়ার ডিজিজ বা ককলিয়ার প্যাথোলজির ক্ষেত্রে পজিটিভ হইতে পারে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে ধরো আমি সার্জারি করে দিলাম, স্পেশালি যাদের নিউরোফাইব্রোমাটোসিসের পরে ধরো বাইলেটারালি 2টা অ্যাকোস্টিক নিউরোমাই আমি সার্জারি করে দিচ্ছি, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের অডিটরি ব্রেনস্টেম ইমপ্লান্ট বা এবিআই অবলম্বন করতে হয়। কারণ এই ক্ষেত্রে আমরা এক্সটার্নাল, ইন্টারনাল এবং মিডল সব ইয়ারকে বাইপাস করে আমরা হচ্ছে ব্রেনে কিন্তু সিগন্যাল, ব্রেনে বলতে ককলিয়ার নিউক্লিয়াসে আমি সিগন্যাল পাঠাই। এই প্রসিজার আমরা এগুলো পড়ে আসছি, হিয়ারিং এইডসগুলো পড়ে আসছি অলরেডি আমরা, সো ওই জায়গায় আমরা এটা জানি। কারণ সার্জারি করে ফেললে পেশেন্ট হিয়ারিং লস করে ফেললে তো হবে না। আচ্ছা, তাহলে আমরা আরেকটু রিভিউ করি যে তাহলে ভেস্টিবুলার সোয়ানোমা বলি এটাকে আমরা, এটা সেরিব্রোপন্টাইন অ্যাঙ্গেলের সবথেকে কমন বিনাই টিউমার। এর অরিজিন হয় ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাস থেকে, ভেস্টিবুলার নার্ভের ইনফিরিয়র ভেস্টিবুলার নার্ভ থেকে মেইনলি, এরা সোলো গ্রো করে, লোকাল ইনভেসিভ থাকে, ইউনিল্যাটারাল মেইনলি হয়, এবং এরা আনক্যাপসুলেটেড, ঠিক আছে। এবং আমরা বলি যে সব সোয়ানোমারই অ্যাকচুয়ালি ক্যাপসুল আছে, যেগুলো শুধু টেম্পোরাল বোন থেকে অ্যারেস্ট করে তারা আনক্যাপসুলেটেড। এইজ গ্রুপ হচ্ছে 40 থেকে 60। আর ইয়াংদেরও হইতে পারে, তাহলে সেটা ক্ষেত্রে নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 2 এর ক্ষেত্রে মেইনলি বাইলেটারাল হয়, আর যদি 5% ক্ষেত্রে হয় তাহলে ইউনিল্যাটারালও হইতে পারে। ইয়াংদের হইলে নিউরোফাইব্রোমাটোসিস আছে, সেই কারণে এদের হয়েছে। এবং আর্লি সিমটমসের মধ্যে স্লোলি প্রোগ্রেসিভ ইউনিল্যাটারাল সেন্সোরিয়াল হিয়ারিং লস হবে, এবং দেখা যায় যে 10% ক্ষেত্রে সাডেন হিয়ারিং লসও হইতে পারে 10% ক্ষেত্রে। আর্লিয়েস্ট সাইন হচ্ছে আমরা বলি লস অফ কর্নিয়াল রিফ্লেক্স, এবং সব থেকে কমনলি ফিফথ নার্ভ বেশি এফেক্টেড হয়, তারপরে 7। আচ্ছা, এবং 7 গেল। এরপরে আসো যে ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাসের মধ্যে কিভাবে কি থাকে সেই জিনিসগুলো আমরা বলে আসছি। এবং আপার পোল যদি টিউমারের আপার পোল যদি কম্প্রেস করে সেটা 5 আর 6 নার্ভকে কম্প্রেস করবে, আর লোয়ার পোল কম্প্রেস করলে 7, 8, 9, 10কে কম্প্রেস করবে, মেনলি 9, 10, 11কে কম্প্রেস করবে, এবং সেক্ষেত্রে ডিফিকাল্ট ইন সোয়ালোয়িং এগুলাতে সমস্যা হবে। আচ্ছা, তারপরে আসো যে নার্ভ, কোন নার্ভ কম্প্রেস হলে কি হবে, যেমন ধরো 5 নার্ভ যদি কম্প্রেস হয় তাহলে ফেশিয়াল সেন্সেশন কমতে পারে এবং কর্নিয়াল রিফ্লেক্স কমে যাবে। এবং যদি কর্নিয়াল রিফ্লেক্স লস হয় তাহলে আমরা জানি টিউমারের সাইজ 2.5 সেন্টিমিটার তখন হয়ে গেছে। 6 নার্ভ এটা যদি এফেক্টেড হয় তাহলে ডিপ্লোপিয়া বা ল্যাটারাল রেকটাস পলসি হবে। 7 নার্ভ যদি ইনভলভ হয় তাহলে হিজেলবার্গার সাইন,
পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমরা কিন্তু বলি কঙ্কার ওই রিজনটাতে এক্সটার্নাল অডিটরি মিয়াটাসের ভিতরেও হাইপোস্থেসিয়া হতে পারে বা সেন্সেশন কমে যেতে পারে, এবং 25% ক্ষেত্রে এরকম পাওয়া যেতে পারে, বাট পেশেন্টগুলো আসলে এগুলো বুঝতে পারে না। আচ্ছা, এর পাশে এইট নার্ভ যদি এফেক্টেড হয় তাহলে ককলিয়ার নার্ভের কারণে হচ্ছে ইউনিল্যাটারাল সেন্সোনিউরাল হেয়ারিং লস এবং টিনটাস পাওয়া যাবে। আর যদি ককলিয়ার নার্ভ এফেক্ট হয়, যেহেতু ককলিয়ার নার্ভ পাশেই থাকে, আর ভেস্টিবুলার নার্ভের কারণে হচ্ছে অ্যাকচুয়ালি ভার্টাইগো হইতে পারে, বাট ভার্টাইগোটা অতভাবে বোঝা যায় না, যেহেতু অপোজিট সাইড নর্মাল আছে, ওইটা কম্পেনসেট করে ফেলে। ভার্টাইগো ইউজুয়ালি তেমন একটা কম্পেনসেট করে ফেলে যেহেতু প্রেজেন্ট থাকে না, কিন্তু যদি টিউমার সাইজ বড় হয় তাহলে থাকতে পারে, অনেক সিস্টিক হয়, অনেক বড় হয়। আচ্ছা, আর প্রেসবায়োকোসিস এটা জানি আমরা এটা আমরা জানি যে এইজ রিলেটেড হিয়ারিং লস, বয়স বাড়ার সাথে সাথে হিয়ারিং লস, এবং এটা ইউজুয়ালি বাইল্যাটারাল থাকে প্রেসবায়োকোসিসটা, দুই কানেই হিয়ারিং লস হয়। কিন্তু একটা এল্ডারলি পেশেন্ট যার হচ্ছে ইউনিল্যাটারাল হিয়ারিং লস, সেন্সোনিউরাল হিয়ারিং লস সাথে টিনটাস আছে, তাহলে সেটা কিন্তু অলমোস্ট অলওয়েজ আমরা সাসপেক্ট করতে পারি এটা অ্যাকুস্টিক নিউরোমা হইতে পারে। এবং টিউনিং ফর্ক টেস্ট এটা যদি আমরা করি তাহলে কি হবে, আমরা আগে বলেছি যে কি হবে, স্কোয়াবাকেও যদি করি সেটাও শর্টেন্ড হবে। সবাক যে টেস্ট, আর আমরা এমআরআই বেসড ইনভেস্টিগেশন গ্যাডোলিনিয়াম ইনহান্সড। আর যদি বলা হয় যে টিউনিং মানে অডিওলজি টেস্টের মধ্যে বেস্ট কোনটা, আনসার হচ্ছে যে বেস্ট হচ্ছে আমাদের ব্যারা, এটা বেস্ট। এবং এক্ষেত্রে ওয়েভ, দেখো এই যে ওয়েভ দেখানো হয়েছে, ওয়েভ 1 থেকে ওয়েভ 5, এদের মধ্যে দেখা যাবে যে ওয়েভ 5টা ধরো এখানে চলে আসছে, মানে এদের মধ্যে যে টাইম গ্যাপ সেটা বেড়ে গেছে, ঠিক আছে, টাইম গ্যাপটা বেড়ে গেছে। সো ওয়েভ 5-এর বা ল্যাটেন্সি বিটুইন ওয়েভ 1 to 5 এটা বেড়ে যায়, এই কথাটা ইম্পর্টেন্ট। এরপরে আসো যে আমরা বেশ কয়েকটা কথা যদি একটু বলি, এই পার্সনগুলোতে ডিসক্রিমিনেশন স্কোর তো পড়ে থাকবে, এটা আমরা জানি, এবং এদের হচ্ছে রিক্রুটমেন্ট অ্যাবসেন্ট থাকবে, রিক্রুটমেন্ট হচ্ছে ককলিয়ার প্যাথোলজিতে প্রেজেন্ট থাকে। আর রোল ওভার ফেনোমেনন, স্টেপিডিয়াল রিফ্লেক্স, এই টার্মগুলো আমরা যদি একটু জানতে চাই, দেখো স্টেপিডিয়াল রিফ্লেক্সে আমরা জানি যে হচ্ছে আমরা যদি স্টেপিডিয়াল রিফ্লেক্সে কি করি, কানের মধ্যে ধরো একটা প্রপ দিয়ে অনেক মানে সাউন্ড দিলাম, আমি অনেক 10 সেকেন্ড ধরে আমি সাউন্ড দিচ্ছি, লাউড সাউন্ড, তো এর ফলে যেটা হবে যে স্টেপিডিয়াস যে মাসেলটা আছে ওইটা কন্ট্যাক্ট করবে, এবং অ্যাকচুয়ালি স্টেপিডিয়াস মাসেলটা কন্ট্যাক্ট করবে, এবং এদের যে ফাংশনটা সেটা শো করলো, বা স্টেপিডিয়াল রিফ্লেক্সটা মেনটেন হইলো 10 সেকেন্ড ধরে সাউন্ড দেওয়ার পরে, সেটা নর্মাল। কিন্তু যদি এমন হয় যে আমি 10 সেকেন্ড ধরে সাউন্ড দিচ্ছি, শুরুর দিকে স্টেপিডিয়াল রিফ্লেক্স মেনটেন হয়েছে, স্টেপিডিয়াস মাসেলটা কন্ট্যাক্ট করছে, বা এটার যে রিফ্লেক্সটা সেটা ঠিকঠাক ছিল, বাট ধরো 3 সেকেন্ড এটা ঠিক ছিল, বাট পরবর্তীতে আর পারে নাই, কারণ হচ্ছে নার্ভটা যেহেতু ফ্যাটিক হয়ে যায়, এক্ষেত্রে নার্ভ ফ্যাটিকের কারণে এটার মেনটেন হয়। তারপর রোল ওভার ফিনোমেনন মেইনলি ওই জিনিসটাকেই বোঝায় যে ধরো আমরা যখন ডেসিবেলের সাউন্ডটাকে বেশি অ্যাম্পলিফাই করতেছি 40, তখন ওকে ফাইন, এরা এরা হচ্ছে কি করতে পারতেছে, এরা স্টেপিডিয়াল রিফ্লেক্স মেনটেন করতে পারতেছে, বাট যখন আমি সাউন্ডটাকে আরো বাড়াচ্ছি, ধরো বাড়ানোর পরে মানে বাড়ানোর পরে বা বেশি টাইম যখন যাচ্ছে, তখন দেখা যায় আস্তে আস্তে পার্সনটা আর সেটাকে ক্যাচ আপ করতে পারে না, ঠিক আছে, সো ওইটাকে বুঝতে পারে না, বা ওই স্টেপিডিয়াল রিফ্লেক্সটা মেনটেন করতে পারে না, সেটাকে আমরা রোলড ওভার ফেনোমেনন বলতে পারি। হাউএভার তাহলে এই জিনিসগুলো কিন্তু পাওয়া যায়, তো রেট্রোকক্লিয়ার ডিজিজে পাওয়া যায়। রোলড ওভার ফিনোমেনন নামে একটা জিনিস আছে, এই জিনিসটা জানা। এরপর আসো যে আমরা আর কি দেখা যায় এখান থেকে, এবং এখানে দেখো এই যে আমরা আইসক্রিম কোন অ্যাপিয়ারেন্স একটা মাস মানে লেশন পাইলাম এখানে, এবং এটা এমআরআই উইথ কন্ট্রাস্ট যখন করতেছি, গ্যাডোলিনিয়াম ইনহান্সড এমআরআই আমরা এটাকে বলি। এবং আমরা এই ট্রিটমেন্টে আমরা যদি সাইজ খুবই ছোট ওয়েট অ্যানাউন্স করতে পারি, বাট বড় হইলে কিন্তু আমরা সার্জিক্যাল এক্সিশন করতে হবে, এবং এক্ষেত্রে আমরা গামা নাইফ, সাইবার নাইফ, রেডিও সার্জারি এগুলো আমরা ইউজ করি, এবং অ্যান্টোনি টাইপে টাইপ বি, এবং টাইপ বিটা হচ্ছে ব্যাক প্রগনোসিস যদি অ্যান্টোনি টাইপ বি সেল পাওয়া যায়। আর আর বাকি জিনিসগুলো আমরা বলছি। এখন আসলে যে আমরা আবার একটু আসলে জিনিসটাকে রিভিউ করার ট্রাই করতেছি। বিনাইন ইনক্যাপসুলেটেড, অ্যাকচুয়ালি এরা আনইনক্যাপসুলেটেড, কোনো কোনো জায়গায় বলা আছে, আবার কোনো কোনো জায়গায় ক্যাপসুলেটেড বলা আছে। সো আমরা জাস্ট এই জিনিসটা জানবো যে স্লো গ্রোয়িং, এই কথাটা আমাদের এখানে ইম্পর্টেন্ট। এবং সোয়ানসল আছে, এখানে সুপিরিয়র ভেস্টিবুলার নার্ভ যদিও বলা আছে, বাট অ্যাকচুয়ালি ইনফিরিয়র ভেস্টিবুলার নার্ভ থেকে মোস্ট কমনলি অরিজিন করে, এবং এদের ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন রেয়ার, ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন হয় না বললেই চলে, এটা মেনলি বিনাইনই থাকে। ওকে, এরপর আসো যে ইন্টারনাল অডিটরি ক্যানাল থেকে পরবর্তীতে এরা ওইখানে ওয়াইডেনিং করে ফেলে ক্যানালটা, এবং এরা এখানে চলে আসে, যখন সাইজ একটু বড় হয় তখন সেরেবেলো কন্টেন্ট অ্যাঙ্গেলে চলে আসে, এবং এরা কোন কোন নার্ভকে ইনভলভ করতে পারে সেই জিনিসটা এখানে লাগবে, এবং ইন্টারক্রিনিয়াল প্রেশারকেও কিন্তু এরা বাড়াইতে পারে। আচ্ছা, এরপরে আসো যে কোথা থেকে অরিজিন হয়, আমরা বারবার বলছি, এবং এরা গ্রোথ খুবই স্লোলি গ্রো করে, আমরা বলি যে 0.02 সেন্টিমিটার পার ইয়ার এরকম রেটে এরা গ্রো করে, এবং এটা হচ্ছে যদি করে তাহলে স্লো গ্রোথ, আর ফাস্ট গ্রোথ মানে 1 সেন্টিমিটার পার ইয়ার যদি গ্রো করে। ওকে ফাইন। অ্যাকোস্টিক নিউরোমাটা দেখো এই যে টিউমারটা দেখানো হয়েছে অ্যাকোস্টিক নিউরোমা, এবং এই যে সেরেবেলাম মানে সেরেবেলাম আর পন্সের মাঝে হচ্ছে দেখা যায় সেরেবেলো কন্টেন্ট অ্যাঙ্গেল এরা থাকতে পারে এই যে টিউমারটা। হাউএভার এরপরে আসো যে এই যে অ্যাকোস্টিক নিউরোমাটা এখানে দেখানো হয়েছে। ওকে, এরপরে আসো যে আমরা
সাইজ অনুযায়ী ক্লাসিফাই করা যায় ইন্টারক্যানালিকুলার, মেইনলি এরা ইন্টারক্যানালিকুলার যখন থাকে। ইন্টারক্যানালিকুলার মানে তো জানো যে ইন্টারনাল অডিটরি ক্যানালের মধ্যে এরা আছে, এটা মানে ইন্টারক্যানালিকুলার। বাট পরবর্তীতে সেরা আস্তে আস্তে সাইজ যখন বড় হচ্ছে তখন দেখা যায় যে এরা সেরেবেলোপন্টাইন অ্যাঙ্গেল ওই রিজনতে চলে আসে এবং আরো বড় হলে আরো জায়গায় এক্সপান্ড করবে, আশেপাশের স্ট্রাকচারগুলোকে ইনভেট করবে, স্পেশালি ক্রেনিয়াল নার্ভগুলোকে। এবং 8 to 10% অফ অল ব্রেন টিউমার্স এবং 90% অফ সেরেবেলোপন্টাইন অ্যাঙ্গেল টিউমার্স এবং 40 থেকে 60 বছরের বেশি হয়। আর মেল ফিমেল দুজনের ক্ষেত্রে সমান চান্স থাকে, ইউনিল্যাটারাল বেশি হয়, বাইল্যাটারাল শুধু নিউরোফাইব্রোমেটোসিস যাদের থাকে তাদের ক্ষেত্রে হইতে পারে নিউরোফাইব্রোমেটোসিস। বা আরেকটা আছে ভন রিকিল গসন্স একটা ডিজিজ হয়তো বা আছে, ওই সকল ক্ষেত্রে হইতে পারে। ক্লিনিক্যাল স্টেজিং আছে, এটাকে স্টেজ 4-5 স্টেজে ভাগ করা যায়। তো মেইনলি ধরো যখন ট্রাইজেমিনাল নার্ভ ইনভলভ করছে তখন তো স্টেজ 2, ব্রেন স্টেম এবং সেরেবেলার ইনভলভ করলে স্টেজ 3, এবং ইন্টারক্রেনিয়াল প্রেশার ইনক্রিজ করলে স্টেজ 5। আর টার্মিনাল স্টেজে দেখা যায় যে ভাইটাল সেন্টার অফ ব্রেন স্টেম, তারপর হচ্ছে সেরেবেলার টনসিল হার্নিয়েশন, মানে এরকম বিভিন্ন জায়গাকে ইনভলভ করে ফেললে সেটা একেবারে খারাপ। তাহলে অটোলজিক ফিচার কি? প্রোগ্রেসিভ ইউনিল্যাটারাল সেন্সোরিয়াল হেয়ারিং লস হবে, শুরুতে স্লোলি প্রোগ্রেসিভ থাকে, পরবর্তীতে আস্তে আস্তে প্রোগ্রেসিভ হয়। এবং পোর স্পিচ ডিসক্রিমিনেশন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা এবং ডিসপ্রপোর্শনেট একটা বিষয়। এবং স্পিচ ডিসক্রিমিনেশন দেখা যায়, মানে আমি যখন তার অডিওলজিক্যাল এক্সামিনেশন করছি তখন যতটুকু থাকার কথা, বাট দেখা গেছে সে তার থেকেও বেশি পোর অডিও, মানে আরো বেশি পোর অবস্থা তার। টিটাস থাকতে পারে এবং মাল ভার্টিগো থাকতে পারে, তেমন একটা না, জাস্ট মাইল্ড। এবং নিস্টেগমাস থাকতে পারে, যেহেতু ব্যালেন্স রিলেটেড জায়গাটাকে আসলে এফেক্ট করে টিউমারটা। এবং কম্পেনসেশন যে বিষয়টা, যে কান ঠিক আছে ওই কানটা কম্পেনসেট করে ফেলতে পারে ভার্টিগো নিস্টেগমাস গুলোকে। এবং তারপরে ট্রাইজেমিনাল নার্ভকে ইনভলভ করলে এটা সবথেকে ফার্স্টলি ইনভলভ হয় এবং কর্নিয়াল রিফ্লেক্স হবে, পেইন, নামনেস, প্যারাস্থেসিয়া হইতে পারে ফেসে, সেন্সরি সাপ্লাই যেহেতু দেয়, এবং সেন্সরি কম্পোনেন্টগুলো মেইনলি এফেক্টেড হয়। মেইনলি ফেসিয়াল নার্ভকে এফেক্ট করলে হচ্ছে পোস্টার এক্সটার্নাল অডিটরি ক্যানাল, মানে পোস্টার ওয়াল যেটা এক্সটার্নাল অডিটরি ক্যানালে, সেটা এফেক্ট করতে পারে, কারণ ওই জায়গা এবং কঙ্কার রিজনটা হচ্ছে সাপ্লাই দেওয়া হচ্ছে আমাদের ফেসিয়াল নার্ভ। এবং ফেসিয়াল নার্ভ এই জিনিসটা, মানে আমাদের এক্সটার্নাল অডিটরি ক্যানাল বা আমাদের কঙ্কা, এই রিজনটাকে যেহেতু ফেসিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ সাপ্লাই দেয়, অরিকুলার ব্রাঞ্চ, সো ওই কারণে এই রিজনটাতে যেহেতু অ্যানেস্থেসিয়া হচ্ছে বা আমরা বলি যে হাইপোস্থেসিয়া হচ্ছে, মানে সেন্সেশন কমে যাচ্ছে, তো এই জায়গাটা, এই সাইনটাকে আমরা বলি হিজেলবার্গার সাইন। এই কথাটা একটু মনে রাখতে হবে, বাট এটা অনেক পার্সেন্ট বুঝতে পারে না। 25% ক্ষেত্রে এটা পাওয়া যেতে পারে। ফেশিয়াল উইকনেস এটা রেয়ার, তেমন একটা হয় না, কারণ যেহেতু সেন্সরি কম্পোনেন্টটাকে বেশি ফার্স্ট এফেক্ট করে। লস অফ টেস্টও হইতে পারে, ল্যাক্রিমেশন কমতে পারে। আর গ্লোসোফেঞ্জিয়াল ভ্যাগাস এক্সেসরি, মানে 9, 10, 11 এই নার্ভগুলোকে যদি এফেক্ট করে তাহলে দেখা যায় যে ডিসফিজিয়া, মানে গিলতে সমস্যা, ব্যথা হওয়া, হোয়ার্সনেস অফ ভয়েস, নেজাল রিগার্জিটেশন, তারপরে গ্যাগ রিফ্লেক্স কমে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু হইতে পারে। আর 6 নার্ভ যদি এফেক্টেড হয় তাহলে কিন্তু তখনই হবে যখন টিউমার সাইজ অনেক বড় হয় এবং এক্ষেত্রে ডিপ্লোপিয়া করতে পারে। আচ্ছা, আর ব্রেন স্টেম যদি এফেক্টেড হয়, অ্যাটাক্সিয়া, উইকনেস অফ আর্মস, লেগস, টেন্ডন রিফ্লেক্স এক্সাজারেটেড হয়ে যাওয়া, এই জিনিসগুলো। সেরেবেলার যদি ইনভলভমেন্ট হয় তাহলে ওই যে ব্যালেন্স রিলেটেড অ্যাটাক্সিক গেট, ইন্টেনশন ট্রেমোর, মানে কোনো একটা জিনিস আমি ধরতে দিছি, ধরতে দিয়ে সে কাঁপতেছে হাত। তারপরে পাস্ট পয়েন্টিং, তারপরে ডিসডাইডোকোকাইনেসিয়া, আমি ধরতে দিয়েছি একটা জিনিস, সেটা না ধরে অন্যদিকে চলে গেছে, এবং ডিসডাইডোকোকাইনেসিয়া হইতে পারে। এগুলো কিভাবে টেস্ট করি আমরা মেডিসিনে পড়ে আসছি। এবং ইন্টারক্রেনিয়াল টেনশন বাড়াইতে পারে, এবং সেক্ষেত্রে ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়লে যে ফিচারগুলো, যে ভমিটিং, হেডেক, ব্লাড ভিশন, প্যাপিলিডিমা, মানে অপটিক ডিস্ক খুলে যাওয়া, এই জিনিসগুলো হইতে পারে। আচ্ছা, এবং আমরা বলি যে সিমটমসগুলোকে আমরা যদি একটু পার্সেন্টেজ করি, সব থেকে বেশি যে সিমটমসগুলো নিয়ে পেশেন্ট আছে, হিয়ারিং লস ফার্স্ট কথা, সেন্সরি নিউরাল হিয়ারিং লস, প্রোগ্রেসিভ সেন্সরি নিউরাল হিয়ারিং লস, এবং তারপরে সেরেবেলার ডিসফাংশন নিয়ে পেশেন্ট আসতে পারে। তারপরে হচ্ছে টিনিটাস থাকতে পারে, ভার্টিগো থাকতে পারে, সেগুলো মোস্ট কমন সিমটমস। আর সাডেন হিয়ারিং লস, এটাও কি কোনো কোনো পেশেন্ট নিয়ে আসতে পারে। এবং আমরা বলি যে টেলডালি পেশেন্ট, তার যদি সাডেন হিয়ারিং লস থাকে তাহলে আমার কিন্তু 5 থেকে 10% ক্ষেত্রে অবশ্যই চিন্তা করতে হবে যে তার কিন্তু অ্যাকোস্টিক নিউরোমা হইতে পারে, বয়স্ক পেশেন্ট। আচ্ছা, এবং ট্রাইজেমিনাল নার্ভের কারণে নামলেস ইন্টারটিক, হেডেক, ফেশিয়াল প্যারালাইসিস, এগুলো রিয়ারলি নিয়ে আসে। অটোস্কোপি করলে আমরা হিজেলবার্গার সাইনটার কথা তো বলে আসছি, এবং নিস্টিগমাস হরাইজন্টাল রোটেটরি হইতে পারে, কর্নিয়াল রিফ্লেক্স লস্ট হবে। রম্বার্গ সাইন পজিটিভ হইলে হইতে পারে, মানে যেহেতু এখানে আসলে আমাদের ব্যালেন্স রিলেটেড ঝামেলা হচ্ছে, সো রম্বার্গ সাইন, পেশেন্টকে চোখ বন্ধ করে দাঁড়াই থাকতে বলবো, হাত শরীরের সাথে লাগে, এবং আলটিমেটলি চোখ বন্ধ করলে দেখা যাবে যে পেশেন্ট পড়ে যাইতে পারে, এটাকে বলি রম্বার্গ সাইন পজিটিভ। এবং পাস পয়েন্টিং পজিটিভ হইতে পারে যদি টিউমার অনেক বড় হয়। রিনি টেস্ট পজিটিভ হবে, ওয়েবার হচ্ছে হেলদি এয়ারে দিকে ল্যাটারাল হবে, স্কোয়াবাক টেস্ট বা অ্যাবসলিউট রুট কন্ডাকশন টেস্ট পজিটিভ, মানে শর্টেন্ড হবে, শর্টেন্ড। আচ্ছা, এবং আমরা পিওর টোন অডিওমেট্রি করলে হাই ফ্রিকোয়েন্সি সেন্সোরিয়াল হিয়ারিং লস পাবো। আর আমরা হচ্ছে স্পিচ অডিওমেট্রিতে 30% থেকে কম পাবো। আর পাশাপাশি স্টেপিডিয়াল রিফ্লেক্স ডিকে হবে। আচ্ছা, এবং আমরা বলি 10 সেকেন্ডে যদি আমরা সাউন্ড দিই 50% থেকে বেশি ডিকে হবে। ওকে, এবং বেড়া, এটা করা ইম্পর্টেন্ট। বেড়া করলে আসলে দেখা যায় যে আমরা কিন্তু এখানে অ্যাবনর্মালিটি পাই, যে 1 ওয়েভ থেকে 5th ওয়েভ পর্যন্ত অ্যাপ্লাই করতে বেশি টাইম লাগতেছে, একটা লেটেন্সি থাকতেছে। এবং ক্যালোরিক টেস্ট এখানে হচ্ছে আমরা যদি করি তাহলে এখানে ক্যানেল প্যারাসিস বা মানে ক্যালোরিক টেস্টে এখানে একটা ফিচার থাকবে,
যে হচ্ছে ক্যানাল প্যারাসিস পাইতে পারি আমরা, এবং সিটি স্ক্যান উইথ কন্ট্রাস্ট করতে পারি, বাট এমআরআই উইথ গডোলিনাম কন্ট্রাস্ট এটা সবথেকে বেটার। সো এই জিনিসগুলো আমরা বললাম। এখানে টিউমারটা দেখো, এই যে আইসক্রিম কোন অ্যাপিয়ারেন্স। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি হইতে পারে? কনজেনিটাল কোলেস্টিওটোমা চিন্তা করতে পারি, ম্যানিনজিওমা, সেভেন নার্ভ সোয়ানোমা, অ্যারাকানয়েড সিস্ট, এরকম কয়েকটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমাদের মাথায় একটু আসতে পারে। আর ট্রিটমেন্টে আমরা অবজারভেশন করতে পারি, যদি অনেক ছোট হয় ওয়েট অ্যান্ড ওয়াচ করতে পারি, আর মাইক্রো সার্জিক্যাল রিমুভাল পার্শিয়াল বা টোটাল এটা করা যেতে পারে। আর এখানে এটা দেখো, এটা আমরা বলে আসছি প্রোটন স্টেরিওটেকটিক রেডিওথেরাপি। আমরা রেডিওথেরাপি দিয়ে টিউমারটাকে যাতে ভবিষ্যতে আর গ্রো না করতে পারে এই ব্যবস্থা করে দিতেছি। তারপরে বাইলেটারাল টিউমার এক্সিশন করে আমরা কিন্তু পরবর্তীতে তার হিয়ারিং রিহ্যাবিলিটেশন করে দিব যদি নিউরোফাইব্রোমেটোসিস থাকে। তো স্পেশালি যাদের বয়স 60 বছরের বেশি এবং স্মল টিউমার আছে, কোনো সিমটমস নাই, তাদের ক্ষেত্রে আমরা অবজারভেশন করতে পারি। এবং এই ক্ষেত্রে অবশ্যই সিরিয়াল এমআরআই করতে হবে গ্রোথ প্যাটার্ন দেখার জন্য। এবং শুধুমাত্র এক ইয়ারে আছে, এবং আর একটা হচ্ছে গিয়ে ইয়ার নর্মাল আছে। আচ্ছা, যদি টিউমার সাইজ অনেক বড় হয়ে যায় এবং হিয়ারিং যদি লস্ট হয়, তাহলে আমি সার্জিক্যাল অপশনের দিকে যাব। এবং ইন্টারক্যানালিকুলারের এর ক্ষেত্রে মিডল ক্রিনিয়াল ফোসা অ্যাপ্রোচ আমি করতে পারি, স্মল হইলে রেট্রোসিগময়েড অ্যাপ্রোচ। সেরকম বিভিন্ন অ্যাপ্রোচ আছে যেই রুটে আমি ঢুকবো টিউমারটা কাটতে। সে রেট্রোসিগময়েড অ্যাপ্রোচ হবে যদি স্মল হয়। ইন্টারক্যানালিকুলার হলে ক্যানেলের মধ্যে থাকলে আমি মিডল ক্রিনিয়াল ফোসা, আর মিডিয়াম সাইজের হলে আমার রেট্রোসিগময়েড অ্যাপ্রোচ বা ট্রান্সল্যাবেন্ডিয়ান অ্যাপ্রোচে যাইতে পারি। আর যদি অনেক লার্জ হয় তাহলে ট্রান্সল্যাবেন্ডিয়ান অ্যাপ্রোচ বা কম্বাইন্ড ওয়েতে যাওয়া যাইতে পারে। এবং দেখা যায় যে এই যে প্রোটন স্টেরিওট্যাকটিক রেডিওথেরাপি, মানে আমরা একটা সিঙ্গেল হাই ডোজ অফ রেডিয়েশন দিচ্ছি টিউমারটার স্মল এরিয়াতে, এবং আমরা হচ্ছে অ্যারেস্ট করে রাখছি যে টিউমারটা যাতে তার গ্রো না করে অথবা টিউমার সেলগুলোকে কিল করতে আমরা এটা ইউজ করতে পারি। এবং এক্ষেত্রে আমরা কি ইউজ করি দেখো, গামা নাইফ ইউজ করি, বা লিনাক এক্স নাইফ বা সাইবার নাইফ ইউজ করা যায়। সো এখানে কয়েকটা মনে রাখবো, গামা নাইফ আর সাইবার নাইফ মনে রাখো। সো সাইবার নাইফ যেটা, এটা রোবোটিক রেডিও সার্জারি সিস্টেম, আর গামা নাইফে আমরা রেডিও অ্যাক্টিভ কোবাল্ট ইউজ করি। সো এরকম বেশ কিছু বিষয় আছে। সার্জারি পার্সনটা যদি মানে রিফিউজ করে, রাইট, যদি সার্জারি রিফিউজ করে তাহলে আমরা এই প্রসিজারটা করতে পারি। এটা কিন্তু কোনো সার্জারি না। তো সার্জারি রিফিউজ করে এটা করতে পারি, বা রেসিডুয়াল যদি কোনো টিউমার থেকে যায় অপারেশনের পরে, বা সার্জারি করা যাচ্ছে না, এই সকল ক্ষেত্রে আমরা রেডিয়েশন দিয়ে এরকম করতে পারি।